নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 16ই এপ্রিল মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে নামী মুখ নয়, স্থানীয় নেতৃত্বেই ভরসা রেখে অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস ওরফে ববিকে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ময়নাগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইডি সিবিআই আধিকারিকরা বলছেন বিজেপি করো। অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভায় কোচবিহার জেলা বিজেপির মহিলা নেত্রী দীপা চক্রবর্তী বলেছেন, 3 মাসে বন্ধ করে দেব লক্ষ্মীর ভাণ্ডার। ওড়িশার জাজপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের 4 বাসিন্দার। নবান্নে খুলেছে কন্ট্রোল রুম। ইরানের হামলার পর গাজা যুদ্ধের কী হবে তাই নিয়ে ভেবেই অস্থির ইসরায়েল। রাশিয়ান Su-34 বোমারু বিমান হামলায় ইউক্রেনের কমান্ড পোস্ট ধ্বংস হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা কখনোই ইরানের রেড লাইন ক্রস করার চেষ্টা করবেন না। ইরানের হামলা ঠেকাতে ইরানের থেকে 97 গুণ বেশি ব্যয় হয়েছে ইসরায়েলের। মার্কিন এবিসি নিউজের তথ্য বলছে, ইসরায়েলের 2টো বিমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার সকালে বাংলাদেশের ফরিদপুরে বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 14 জন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। নামী মুখ নয়, স্থানীয় নেতৃত্বে ভরসা রেখে অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস ওরফে ববিকে। তবে কোনো নামী মুখ নয়, দুবারের সাংসদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে স্থানীয় নেতৃত্বেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির আরেক দফা প্রার্থী তালিকায় দেখা গিয়েছে, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি। দক্ষিণ 24 পরগনার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বর্তমানে রাজ্য বিজেপির সদস্য। সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিয়েছে দিল্লির শীর্ষ নেতৃত্ব। ডায়মন্ড হারবারের মতো রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্রের প্রার্থী ঘোষণা নিয়ে বিস্তর দ্বিধাদ্বন্দ্বে ছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। লোকসভা ভোটের লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে গেরুয়া শিবিরের একাধিক ব্যক্তির নাম ভেসে এসেছে। কখনো রুদ্রনীল ঘোষ, কখনো শঙ্কুদেব পণ্ডা, কখনো কৌস্তব বাগচি, কিন্তু এতদিন প্রার্থী হিসাবে কারো নামেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি। রাজ্যের 42টা কেন্দ্রের মধ্যে একমাত্র ডায়মন্ড হারবারের প্রার্থী নির্বাচনী বাকি ছিল। মঙ্গলবার দেশের মোট 7টা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার মধ্যে দিয়ে বাংলার এই কেন্দ্রটার প্রার্থীর নাম জানিয়ে দিল বিজেপির সদর দপ্তর। ময়নাগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইডি সিবিআই আধিকারিকরা বলছেন কিনা বিজেপি করো। পরপর প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ময়নাগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। শুধু বিজেপি নয়, বাম কংগ্রেসের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি বলেছেন, বাংলায় আমরা একা লড়ছি বিজেপির বিরুদ্ধে, কারণ সিপিএম কংগ্রেস এখানে বিজেপি করে, তৃণমূলের ভোট কাটতে বিজেপির দালালি করে। ভোটমুখী রাজ্যে দেশে নেতা নেত্রীদের দলবদল প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সাপ বলেছেন, বিজেপিতে কারা যাচ্ছে? যার অনেক টাকা। সিবিআই ইডি এনআইএর ভয়ে পাছে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স ধরে ফেলে। জনসভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন, বিজেপি সিবিআই ইডি ভাই ভাই,
ইডি সিবিআই আধিকারিকরা বিজেপি করার জন্য বলছেন বলেও এদিন অভিযোগ করেছেন মমতা। বিজেপি ছাড়া চোর ডাকাতদের কোনো গতি নেই বলেও চরম কটাক্ষ করেছেন তিনি। শুধু এখানেই থেমে থাকেননি, বিজেপিকে পকেটমারের দল বলেও উল্লেখ করে মমতা বলেছেন, বিজেপি পকেটমারের দল, মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভরছে। মমতা এদিন বলেছেন, আমার গাড়ি দেখে ওরা চোর চোর বলছে, ওদের পিতৃদেবের পয়সায় এক কাপ চা খেয়েছি, এত বড় সাহস, আমার গাড়ি দেখে চোর বলছে। ভোট বলে কিছু বলিনি, তাছাড়া আমি নরেন্দ্র মোদী কিংবা আমি অমিত শাহ নই, জিপ টেনে নেওয়ার কথা বলবো না। ওরা বলেছেন বেছে বেছে জেলে পাঠাবো। বিজেপি দেশকে বিক্রি করে দিচ্ছে। যুব সম্প্রদায়ের কাছে মোদী সাহেব বিজেপির হাত থেকে দেশ বাঁচানোর অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের পাশে কিভাবে তিনি দাঁড়িয়েছেন শুরু থেকে সে কথা বলার সঙ্গেই মমতা বলেছেন, নির্বাচনকালে অনেক কিছু চাইলেই করা যায় না, কারণ বিজেপির কমিশন বসে আছে। রামনবমীর দিন অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করে আগের দিন সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের সমর্থনে একটা জনসভায় কোচবিহার জেলা বিজেপির মহিলা নেত্রী দীপা চক্রবর্তী বলেছেন, 3 মাসে বন্ধ করে দেব লক্ষ্মীর ভাণ্ডার। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জোড়াফুল শিবিরের সর্বস্তর এই ইস্যুতে সতর্ক করেছে মা বোনেদের। এই পরিস্থিতিতেই সোমবার দিনহাটার সংহতি ময়দানের জনসভা মঞ্চ থেকে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারে ফিরলে নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার হুমকিও দিয়ে রেখেছে। অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের সমর্থনে ওই জনসভায় এহেন হুমকি দিয়েছেন কোচবিহার জেলা বিজেপির মহিলা নেত্রী দীপা চক্রবর্তী। যে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার কোটি কোটি মহিলার স্বনির্ভরতার পরিসর বাড়িয়েছে, সেই প্রকল্প বন্ধের হুমকি একজন মহিলাই দিচ্ছেন। বিষয়টা নিয়ে শুধু উত্তরবঙ্গে নয়, রাজ্য জুড়ে আলোড়ন শুরু হয়েছে। এই হুমকির প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল। জোড়াফুল শিবির পরিচালিত সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়ার কথায়, বিজেপি শাসিত রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নেই, তাই এই বাংলাতেও বন্ধ করতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপির এই ঔদ্ধত্যের যোগ্য জবাব দেবেন বাংলার মা বোনেরা। দলীয় প্রার্থীর সমর্থনে যে সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ এবং বাংলার সরকারকে উৎখাত করার পরিকল্পনার আগাম ঘোষণা করা হয়েছে, তাতে লোক জোগাড় করতেই অবশ্য হিমশিম খেতে হয়েছে বিজেপিকে। জমায়েতের আকার কেমন ছিল তা প্রার্থী নিশীথ প্রামাণিকের কথাতেই স্পষ্ট হয়েছে। তার ভাষণ শুরুর সময়ও সভাস্থল ফাঁকা ছিল। বক্তৃতা থামিয়ে নিশীথকে তাই বলতে শোনা গিয়েছে, ড্রোন শট নেবেন না, বন্ধ করুন। জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় অবশ্য ভিড় কম হওয়ার রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, দিনহাটার সভায় যাতে সাধারণ বিজেপি কর্মী সমর্থকরা আসতে না পারেন তার জন্য গাড়ি বন্ধ করে দিয়েছিল তৃণমূল। আমাদের কর্মী সমর্থকরা নিজেদের গাড়ি আর টোটোয় চেপে সভায় এসেছেন। দিনহাটার সভা থেকে এদিন কি হুমকি দিল বিজেপি? দীপা চক্রবর্তীর প্রথম হুমকি, 3 মাসের মধ্যে বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় হুমকি, এবারের লোকসভা নির্বাচনে 35টার বেশি আসন পেলে 2025 সালেই উৎখাত হবে তৃণমূল সরকার। এই রাজ্যে বিজেপির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। তার কথায়, এই ভিক্ষার টাকার লোভ ভারতীয় জনতা পার্টির মহিলাদের নেই, সাধারণ ঘরের মহিলাদেরও নেই। টুপি পরানোর জন্যই এই 1000 টাকার গল্প। ওড়িশার জাজপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের 4 বাসিন্দার। নবান্নে খুলেছে কন্ট্রোল রুম। ওড়িশার জাজপুরে গতকাল সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী একটা বাস। ওই বাসটা পুরী থেকে হলদিয়াতে আসছিল। জাজপুরে বরাবতী ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায় বাসটা। এই বাসটা ছিল হলদিয়া পুরী রুটের। গত পরশু রবিবার বিকেলে বাসটা ছেড়েছিল পুরীর উদ্দেশ্যে। বাসের মালিকের নাম সুবোধ ভূঁইয়া, তিনি ওড়িশার জলেশ্বর জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রাস্তার মাঝে আচমকাই স্টিয়ারিং কেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে পড়ে যায় বাসটা, যার ফলে মৃত্যু হয়েছে 5 জনের, যার মধ্যে 4 জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। মৃত 4 জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা হলেন উত্তম মাইতি, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা; অচিন্ত মাইতি, পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা; বর্ণালী বেড়া দাস, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা; এবং মনোজ ঘোষ, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত 5ম ব্যক্তিও পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে পারেন। জখম 32 জনের মধ্যে 20 জনের সামান্য আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 12 জন।
যারা সামান্য আঘাত পেয়েছেন আজ মঙ্গলবারই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা, তাদের রাজ্যে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে নবান্ন। এই দুর্ঘটনার বিষয়ে ওড়িশার মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্ঘটনার খবর পেয়েই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে গতকাল রাত থেকেই টানা যোগাযোগ রেখেছেন মুখ্যমন্ত্রী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মৃতদের পরিবার এবং জখমদের আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইরানের হামলার পর গাজা যুদ্ধের কি হবে তাই নিয়ে ভেবে অস্থির এবার ইসরায়েল। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং ইসরায়েলি সামরিক বাহিনীর কৌশলগত পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক শ্লোমো ব্রম মনে করেন, ইরানের সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাত লাগলে তার জেরে গাজা যুদ্ধের সমাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের নিক্ষিপ্ত মিসাইল এবং ড্রোন ইসরায়েল এবং এর মিত্ররা প্রতিহত করার পর অনেকেই ভাবতে শুরু করেছেন যে এই ঘটনায় গাজা যুদ্ধের ওপর কী প্রভাব পড়বে। এই মাসে সিরিয়ার দামাস্কাসে ইরানের কনসুলেটে হামলায় ইরানের 3 জন শীর্ষ কমান্ডার সহ 7 কর্মকর্তা নিহত হন। ইসরায়েল এই হামলা করেছে বলে মনে করা হয়, আর তারই প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালায় ইরান। আর এই ঘটনা ঘটেছে গাজায় বর্তমানে চলমান ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে। সশস্ত্র গোষ্ঠী হামাস ইরান থেকে অর্থ এবং অস্ত্র সহযোগিতা পায়। গাজা যুদ্ধ বর্তমানে 6 মাসে পড়েছে। ইরানের সঙ্গে আরও সরাসরি সংঘাত গাজায় যুদ্ধ পরিস্থিতিকে বদলে দেবে কিনা তা নিয়ে বিভক্ত ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা। কিছু বিশ্লেষক বলছেন ইসরায়েল ইরানের ওপর বড় আকারের আক্রমণ চালাবে কিনা তার উপর নির্ভর করবে গাজার পরবর্তী পরিস্থিতি কি হবে। আবার অনেকের মতে রবিবারের হামলায় গাজা উপত্যকার ইসরায়েলি সামরিক অভিযানে কোনো পরিবর্তন আসবে না। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং ইসরায়েলি সামরিক বাহিনীর কৌশলগত পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক শ্লোমো ব্রম বলেছেন, ইসরায়েল যদি ইরানের ওপর বড় ধরনের পাল্টা আঘাত করে তাহলে একটা বহুমুখী যুদ্ধ শুরু হতে পারে। এতে করে ইসরায়েলকে গাজা থেকে মনোযোগ সরিয়ে ফেলতে হতে পারে। বড় ধরনের আঞ্চলিক সংঘাতের বিষয়ে জেনারেল ব্রম বলেন, ইসরায়েল হয়তো রাফা আক্রমণের পরিকল্পনা কিছুটা পিছিয়ে দিতে পারে। ইসরায়েলের মতে রাফা হচ্ছে হামাসের সর্বশেষ ঘাঁটি। রাশিয়ান Su-34 বোমারু বিমান হামলায় ইউক্রেনের কমান্ড পোস্ট ধ্বংস হয়েছে। রাশিয়ান এরোস্পেস ফোর্সের Su-34 মাল্টিফাংশনাল সুপারসনিক বোমারু বিমানের ক্রুরা জুত ডোনেটস্ক এলাকায় একটা কমান্ড পোস্ট এবং শত্রুকর্মীদের উপর আঘাত এনেছে। একটা শত্রুকর্মীর উপর আঘাত আনে একটা সার্বজনীন পরিকল্পনা এবং সংশোধন মডিউল সহ ODAB 500 উচ্চ বিস্ফোরক বোমা দিয়ে এই হামলা চালানো হয়েছিল বলে বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়। এদিকে খেরসনের গভর্নর ভ্লাদিমির সালেদে বলেছেন, রাশিয়ার যুদ্ধদল ডিনেপ্রি গত 24 ঘন্টায় খেরসন অঞ্চলে 83টা ইউক্রেনীয় ড্রোনকে দমন এবং গুলি করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সেকারচি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা কখনোই ইরানের রেড লাইন ক্রস করার চেষ্টা করবেন না। তিনি গতকাল সোমবার বলেছেন, আমরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রপ্রধানদের স্মরণ করে দিতে চাই যে মৃতপ্রায় দুর্বৃত্ত, জঙ্গলি, সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইসরায়েলকে যেন এইসব দেশ সমর্থন দেয়া বন্ধ করে। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রমাণ করেছে যে তাদের যুদ্ধের আকাঙ্ক্ষা নেই এবং বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক ইরান তা চায় না। এরপরেও আপনারা সহ বেপরোয়া এবং অসহায় ইসরায়েল যদি রেড লাইন ক্রস করেন তাহলে আগের প্রতিশোধমূলক হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দিয়ে আমরা আপনাদের পা কেটে ফেলব। ইরানের হামলা ঠেকাতে ইরানের থেকে 57 গুণ বেশি ব্যয় হয়েছে ইসরায়েলের। সিরিয়ায় ইরানি কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। অন্যদিকে ইরানের ছোড়া সেই সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের 99% ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। আর এই হামলা চালাতে ইরানের যে ব্যয় হয়েছে তার চেয়ে ইরানের সেই হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে 97 গুণ বেশি।
দ্য ক্রাডলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $135 কোটি। অপরদিকে ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলে হামলায় ব্যবহৃত ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র $3.50 কোটি, যা তেল আবিবের ব্যয়ের মাত্র 2.5%। মার্কিন এবিসি নিউজের তথ্য বলছে, ইসরায়েলের দুটো বিমান ঘাঁটিতে আঘাত হানতে সফল হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালিয়েছে তাতে অন্তত 9টা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এবং এগুলো দুটো বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই দুটো বিমান ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে এই কথা জানিয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেলটা গতকাল জানিয়েছে, 5টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানে এবং এতে ইসরায়েলের একটা C-130 পরিবহন বিমান ধ্বংস হয়ে যায়। মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, আরও 4টে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নেগেব বিমান ঘাঁটিতে আঘাত হানে, তবে তাতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশের ফরিদপুরে বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 14 জন। ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন রফিক মোল্লা, তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, মা এবং 2টো ছেলে। কিন্তু ঢাকায় ফেরা আর হয়নি তাদের, সড়কেই শেষ হয়ে গেল তাদের জীবন। মঙ্গলবার সকালে বাংলাদেশের ফরিদপুরে বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 14 জন। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন রফিক সহ পরিবারের সকলেই। এক পরিবারের নিহত 5 জন হলেন ফরিদপুরের বোয়ালমারির বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা 35, তাঁর স্ত্রী সুমি বেগম 23, 2 ছেলে রুহান মোল্লা 6 এবং হাবিব মোল্লা 3 এবং তার মা। রফিক ঢাকায় একটা সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষ করে তিনি মা, স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা একটা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 11 জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন মারা যান।